আচ্ছা, এখন আপনি ডায়াগনোসিস করতে পারলেন এটা এমআই। এখন আপনি কি করবেন? একটা পেশেন্ট দেখেন আপনার কাছে আসছে, সিভিয়ার চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, সোয়েটিং প্লাস নশিয়া। তার পাস্ট হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন। তার ইসিজি তে আপনি দেখলেন যে এসটি এলিভেটেড এমআই এন্টিরিয়র, তাই না? এসটি এলিভেটেড এমআই এন্টিরিয়র। তাহলে আপনি তাকে কি করবেন? এটা তো অবশ্যই চেম্বার প্র্যাকটিসে আউটডোর আউটডোর প্রেসক্রিপশন দেওয়ার মতো রোগী, তাই না? আপনি ট্রিটমেন্ট দিয়ে রেফার করতে পারেন, অথবা আপনি যদি কোথাও কোনো ক্লিনিক কিংবা হসপিটালে কোথাও দায়িত্ব থাকে, ধরেন আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে আছেন কিংবা কোনো একটা ক্লিনিকে আপনি কর্তব্যরত ডক্টর, তাহলে আপনি কি করবেন? আপনি এই ট্রিটমেন্ট সহজ, একেবারেই সহজ। হসপিটাল এডমিশন, এটা তো কোনো সন্দেহ নেই আপনারা। হাই ফ্লো অক্সিজেন দিবেন টু মেনটেন স্যাচুরেশন অ্যাবাভ 90%। এখানে একটা জিনিস আমি আপনার সাথে ক্লিয়ার করতে চাই। অনেকেরই ধারণা যে এমআই হইলে মানে অক্সিজেন দিয়ে রাখবো, হাই ফ্লো, ব্যাপারটা এরকম না। আপনার টার্গেট হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিজেন 90% উপরে মেনটেন করা। কারণ অক্সিজেন কিন্তু করোনারি ভ্যাসোকনস্ট্রিক্টর। সুতরাং এখানে আপনি কখনোই চাও না তার অক্সিজেন খুব বেশি পরিমাণে তাকে দিতে। স্যাচুরেশন 90% মেনটেন করার জন্য যতটুকু দেওয়া দরকার, সেটা যদি 2 লিটার হয়, 3 লিটার হয়, 4 লিটার হয়, 5, 6, যাই হোক, আমার স্যাচুরেশন 90% উপরে মেনটেন করে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন সে তো আসছে আপনার কাছে কি সিভিয়ার চেস্ট পেন নিয়ে, তাই না? তাহলে এট ফার্স্ট আপনাকে তাকে কি দিতে হবে? আপনাকে অ্যানালজেসিয়া দিতে হবে, তার ব্যথা কমাইতে হবে। তাহলে ব্যথা কমাবেন আপনি কি দিয়ে? তার প্রেফারেবলি হচ্ছে মরফিন। মরফিন যদি না পাওয়া যায় তাহলে পেথিন। তাহলে পেথিনিন আমরা কিভাবে দেবো দেখেন। ইনজেকশন পেথিনিন 1 এমপলে থেকে 100 মিলিগ্রাম। পেথিনিনের সাথে অবশ্যই আপনাকে ভার্গন বা ইমেটিক দিতে হবে। এবং এই পেথিনিন আপনি কখনোই আইএম দিবেন না, কারণ এই পেশেন্টকে আমরা দেখেন এন্টিপ্লাটিলেট দিব, তাকে আমরা লো মলিকুলার হেপারিন দেবো, এখানে পেইনফুল হেমাটোমা হয়ে যাওয়ার একটা চান্স থাকবে না। আর আইএম দিলে তো এটা তার কাজ করতেও সময় অনেক বেশি লাগবে, তার তো দ্রুত তার পেইন রিলিভ হবে। এই ব্যথা তো প্রচন্ড ব্যথা, যেন তেন ব্যথা। তাহলে পেথিনিন আইভি স্লোলি স্টেট, এখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। পেথিনিন আইভি দিতে কোনো ভয় নাই, এটা কোনো সন্দেহ নাই আপনাদের। হ্যাঁ, মাথায় সেট করে নেন, আইভি পেথিনিন দিতে কোনো ভয় নাই, একটু স্লোলি দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি চেম্বার সেটিংস এ এটা দিবেন কিনা, বা হচ্ছে যেইখানে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেখানে আপনি সুরক্ষিত না সেখানে আপনি দিবেন কিনা। আমার পরামর্শ হচ্ছে না। কারণ যতদিন পর্যন্ত আমি বলবো যে সুশাসন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত জনগণ কিন্তু তার মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেই। মানে আপনি দিলেন পৃথিবী, রোগী এমআই এর পেশেন্ট, এমআই এর পেশেন্টের 25% ইমিডিয়েট ইমিডিয়েট মর্টালিটি। পেশেন্ট মরে গেল কিন্তু দোষ হবে কিন্তু আপনার ক্ষেত্রে। সুতরাং আপনি যদি সুরক্ষিত ফিল না করেন, আপনি এই আইভি দিবেন, আমার পরামর্শ। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু ইন্টারাপ্ট করি, আপনার কি জুম করা যাবে একটু মোবাইলের কিরকম মানে স্ক্রিনটা? স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন জুম করলে ওরা বলে যে দেখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, পিকচার আনক্লিয়ার বলতেছে। এই যেমন যে মোবাইলে। কাশিয়া ফাইল বলছে যে পিকচার আনক্লিয়ার, তারপরে কিন্তু আমি জুমটা কমাই দিলাম। আমি বলি শোনো, অডিয়েন্স কিন্তু তার ইয়াতে জুম করতে পারে তার মোবাইল স্ক্রিনে চাইলে। ওখানে সম্ভবত জুম করা যায় না, আপনার যে জুমের স্ক্রিন ওখানে আপনি হচ্ছে জুম করতে পারবেন। এখন আমি জুম করছি, দেখো এখন কি পিকচার ক্লিয়ার? বোঝা যাচ্ছে, এখন বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে? ভালো। হ্যাঁ হ্যাঁ, আগের চেয়ে ভালো বোঝা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ। ইনজেকশন পেথিরিন, ইনজেকশন ভার্গন, 1 এমপল আইভি স্টেট আমি দিলাম, তার পেইন কমাই দিলাম, তাই না? এরপরে তোমরা আবার ওই যে আগের ঠিক ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আমি একটা একদম সিম্পলিফাইড ফর্মুলা দিয়েছিলাম না, যে এন্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং এজেন্ট, ওটাতে চলে যাও। তাহলে এন্টিপ্লাটিলেট আমি কি দিব বলছি যে এসপিরিন এবং ক্লোপিডোগ্রিন। আচ্ছা, কিন্তু এইটা তো ইমার্জেন্সি সেটিংস, একিউট সেটিংস, এখানে তোমাকে ডুয়েল এন্টিপ্লাটিলেট দিতে হবে। সুতরাং এসপিরিন দিলাম 75 মিলিগ্রাম, 4 ট্যাবলেট স্টেট বাই চুইং অর ক্রাশিং, ট্যাবলেট ক্লোপিডোগ্রিল লোডিং ডোজ 4 ট্যাবলেট স্টেট। তারপর এইটা দেওয়ার পরে, লোডিং ডোজটা দেওয়ার পরে আবার যে তার ডিএপিটি মানে ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট রুটিনলি স্টার্ট করতে হবে, এটা অনেকেই ভুলে যায়। তাহলে ট্যাবলেট ক্লোপিডেস 0110 আফটার, তাহলে আমার একটা এন্টিপ্লাটিলেট সেটিংস হয়ে গেল। এন্টিপ্লাটিলেটের পরে আমি নেক্সট কি বলেছিলাম? অ্যান্টি ইসকেমিক, যেমন এখানে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে পারি। এটা যেহেতু একিউট সেটিংস, একিউট এমআই, সুতরাং এখানে আমি ট্যাবলেট প্রেফার করবো না, এখানে আমি সাবলিঙ্গুয়াল জিটিনি প্রেফার করবো। ইমিডিয়েট অনসেট অফ অ্যাকশন এন্ড ইমিডিয়েট রিলিফ অফ পেইন। দেন আমি কি বলেছিলাম? লিপিড লোয়ারিং এজেন্ট।
তাহলে এন্টিপ্লাটিলেট, এন্টি ইসকেমিক, লিপিড লরিং। লিপিড লরিং এজেন্ট এখানে কি আছে, আমি হায়ার ডোজ স্টেটিন দিচ্ছি, অ্যাডোভাস্টেটিন 40 মিলিগ্রাম স্টেট, দেন 20 মিলিগ্রাম 001। ওকে, তাকে আমাকে একটা এন্টি আলসারেন্ট অবশ্যই দিতে হবে। এখানে আমি লোডিং ডোজ অফ অ্যাসপিরিন দিচ্ছি, লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রেল দিচ্ছি, সুতরাং আমাকে এখানে এন্টি আলসারেন্ট দিতেই হবে, তাই না? আচ্ছা, এখন তারপরেই আমরা যেটা করব, তাকে এটা আইডিয়ালি কি করা উচিত? আইডিয়ালি তো তাকে থ্রম্বোলাইসিস করা উচিত অথবা হচ্ছে প্রাইমারি পিসিআই করা উচিত। এখন প্রাইমারি পিসিআই, থ্রম্বোলাইসিস এগুলো যদি অ্যাভেলেবল না থাকে, পেরিফেরি সেটিংস, তাকে আমার রেফার করে দেওয়া উচিত। যদি তাও করা না যায়, তাহলে আমরা একটা লো মলিকুলার ওয়েট হেপারিন, দ্যাট ইজ ইনজেকশন কার্ডিনেক্স, অথবা হচ্ছে মানে আমি একটা ব্র্যান্ড নেম যে কোনো একটা কিছু লিখলাম, সরি, কার্ডিনেক্স 60 মিলিগ্রাম, এটা অর্ডার করতে হয় এভাবে 1 প্রিপেয়ার সিরিজ সাবকিউটেনিয়াস উইথ 3 সেন্টিমিটার away from us, okay? একটু অ্যানালাইসিস করা দরকার আছে। এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে আবার বলি, সামারি করি, আপনি কি দিবেন? হাই ফ্লো অক্সিজেন দিবেন পেশেন্টকে, পেশেন্টকে অ্যানালজেসিয়া দিবেন, আইভি অ্যানালজেসিয়া। পেশেন্টকে আপনি অ্যান্টিপ্লাটিলেট, লোডিং ডোজ অফ অ্যান্টিপ্লাটিলেট, দ্যাট ইজ লোডিং ডোজ অফ অ্যাসপিরিন, লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রেল দিবেন। পেশেন্টকে আপনি অ্যান্টি নাইট্রোগ্লিসারিন স্প্রে দিবেন, লোডিং ডোজ অফ স্টেটিন দিবেন, এবং লো মলিকুলার ওয়েট হেপারিন। দিস ইজ এ সিম্পলিফাইড। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা ছিলাম কোথায়? আমরা তো ছিলাম ইসিজি তে, তাই না? হ্যাঁ। এই ইসিজিটার দিকে তাকান সবাই আবার। একটা ইসিজি রিড করার আমি বলেছি, প্রথমে কোন ইসিজি তাকাতে হবে? কোন লিডের দিকে? লিড 1, দেন হচ্ছে এভিএল, তারপর ভি1, ভি2, ভি3, ভি4, ভি5, ভি6, দেন হচ্ছে 2, 3 এভিএল, তাই না? এখন আপনারা লিড 1 এর দিকে তাকান। লিড 1 এ যদি আমরা তাকাই, কিছু দেখা যাচ্ছে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, পি ওয়েভ না, দিস ইজ নরমাল। এভিএল এর দিকে তাকান সবাই, এখানে দেখা যাচ্ছে পি ওয়েভ, এখানে কিউ নাই, তাই না? কিউআরএস কমপ্লেক্স আর নরমাল, দেন হচ্ছে পি ওয়েভ নরমাল। ভি1 এর দিকে যদি আমি তাকাই, ভি1 এ এখানে দেখা যাচ্ছে পি ওয়েভটা ইনভার্টেড, ভি1 এ পি ওয়েভ ইনভার্টেড থাকতে পারে, কোনো সমস্যা না। এখানে প্যাথোলজিক্যাল কিউ, দেন এসটি এলিভেশন, এসটি এলিভেশন না। ভি2 তে আমি দেখতে পাচ্ছি এখানে পি ওয়েভ ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে, বাইফেজিক পি, প্যাথোলজিক্যাল কিউ, এসটি এলিভেশন। ভি3 তে এসটি এলিভেশন, ভি4 এও কিছু এসটি এলিভেশন, ভি5, ভি6 অলমোস্ট নরমাল। 2, 3 এভিএফ এর দিকে যদি আমি তাকাই, 2, 3 এভিএফ, ওকে ফাইন। আপনার এই সিতে গ্রসলি মানে ইনিশিয়াল বিগিনার হিসাবে আপনারা এইটাই দেখবেন। অনেকে ধরেন ইসিজির এক্সিস বা অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে দেখতে চাই, কিন্তু যেহেতু আমার ক্লাসটা হচ্ছে জিপি ওরিয়েন্টেড, দিস ইজ নট এ একাডেমিক ডিসকাশন, আপনার প্র্যাকটিসে কিন্তু এর চেয়ে বেশি খুব বেশি কিছু দরকার পড়ে না। তাহলে আমরা কি পাইলাম? আমি কি বললাম এখন পর্যন্ত, যে আমরা কি দেখছি? ভি1, ভি2, ভি3, ভি4, এই চারটাতে এসটি এলিভেশন। সো যেখানে এসটি এলিভেশন সেটা কি এসটি এলিভেটেড এমআই, তাই না? তাহলে কোন সারফেসে এসটি এলিভেশন আছে এখানে আমি দেখবো? ভি1, ভি2, ভি3, ভি4, মানে এটা কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে? এন্টেরোসেপ্টাল সারফেস। সো দিস ইজ এন্টেরোসেপ্টাল এসটি এলিভেটেড এমআই। হোপফুলি ক্লিয়ার আপনাদের কাছে? এই ইসিজি গুলা যদি আপনাদের অবশ্যই জানা থাকতে হবে, বুঝতে থাকবে। নেক্সট স্লাইডে যাচ্ছে। এটার দিকে আপনারা তাকান, আমি বলেছিলাম যে প্রথমে কোথায় তাকাতে হবে? লিড 1, লিড 1 এ কিছু দেখা যাচ্ছে এখানে? পি ওয়েব, কিউআরএস কমপ্লেক্স, অলমোস্ট নরমাল, তাই না? এভিএল এ কিছু দেখা যাচ্ছে এখানে? এভিএল, এভিএল এ সিগনিফিকেন্ট কিছু দেখা যাচ্ছে বলেন? জাস্ট একটু এসটি ডিপ্রেশনের মতো দেখা যাচ্ছে, তাই না? ভি1, পি, কিউআরএস কমপ্লেক্স, টি অলমোস্ট নরমাল। ভি2 তে নরমাল,
V3 তে নর্মাল, V4 অলমোস্ট নর্মাল, V5 নর্মাল, তাই না? V6 অলমোস্ট নর্মাল। এবার আমরা কোথায় তাকাবো বলেন? 2-3 ABF এ, তাই না? 2-3 ABF এ যদি বাম পাশে 2-3 দেখা যাচ্ছে না, একদম বাম পাশের 2 নাম্বারটা যেটা, এটা লিড 2, তারপরটা 3, তারপর ABF তো দেখাই যাচ্ছে। 2-3 তে দেখেন পি ওয়েবের পরে যদি আপনি দেখেন কিউ না নাই এখানে, খুব একদম ডেফিনেটিভ এসটি এলিভেশন দেখা যাচ্ছে লিড 2 তে। লিড 2 তে এসটি এলিভেশন, লিড 3 তে এসটি এলিভেশন এবং এবিএফ এ এসটি এলিভেশন। এখন এই দুইটাতে যদি এসটি এলিভেশন থাকে, তাহলে দিস ইজ এসটি এলিভেটেড এমআই, তাই না? এখন এই এসটি এলিভেটেড এমআই কোন কোন সারফেসে আছে দেখেন? 2-3 এন্ড এবিএফ। 2-3 এবিএফ কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে? ইনফিরিয়র সারফেসকে। সো দিস ইজ acute inferior ST elevated MI. ওকে, এখন কি কথা শুনতে পাচ্ছেন? কথা স্পষ্ট শোনা যায়? 2-3 ABF, আমি যেটা বলছিলাম 2-3 ABF ST elevation, so this is acute ST elevated MI inferior. নেক্সট ইসিজিটাতে আপনারা দেখেন, আপনারা যদি তাকান V1, V2, V3, নেক্সট ইসিজি V1, V2, V3, V4, V5 সবগুলোর দিকে আপনারা তাকান। V1 এ P একটা বাইফেজিক P দেখা যাচ্ছে, দিস ইজ অলমোস্ট নরমাল। V1 এ প্যাথোলজিক্যাল কিউ, তাই না? V2 তে কি আছে দেখেন, পি ওয়েভ নরমাল দেখা যাচ্ছে, V2 তে একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউ কিন্তু এত বড় থাকার কথা না। কিউ যদি করেসপন্ডিং আর এর 25% এর বেশি হয়, তাইলেই সেটা প্যাথোলজিক্যাল। তাহলে V2 তে প্যাথোলজিক্যাল কিউ, V3 তে আমরা দেখতে পাচ্ছি প্যাথোলজিক্যাল কিউ, তাই না? V4 এ কি দেখা যাচ্ছে? V4, V5, V6 এই তিনটা অলমোস্ট নরমাল। আচ্ছা, এখন যদি আমরা শুধুমাত্র এই তিনটা লিডই ধরি, V1, V2, V3, এখানে আমরা কি দেখলাম? প্যাথোলজিক্যাল কিউ। এটা কিন্তু এসটি এলিভেশন না, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ, তাই না? তাহলে প্যাথোলজিক্যাল কিউ মানেই হচ্ছে এটা ওল্ড এমআই। তাহলে আমরা এটা বললাম যে ওল্ড এমআই কোন সারফেসে? V1, V2, V3, V1, V2, V3, V4 এই চারটা রিপ্রেজেন্ট করে এন্টেরোসেপ্টাল। সুতরাং আমরা বলতে পারি ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল, ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল। এখন আপনারা আমরা ইসিতে কি কি দেখলাম এখন পর্যন্ত দেখেন? এসটি এলিভেটেড এমআই এন্টেরোসেপ্টাল দেখলাম, এসটি এলিভেটেড এমআই এক্সটেন্সিভ ইন্টেরিয়র দেখলাম, তাই না? এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়র দেখলাম, ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল। ভেরি গুড, ওল্ড এন্টেরোসেপ্টাল এমআই, সাদ্দাম হোসাইন, ওল্ড এন্টেরোসেপ্টাল এমআই, এন্টেরিয়র না, হ্যাঁ? এই ইসিজিটার দিকে আপনার তাকান। এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, আমরা যদি লিড 1 এর দিকে তাকাই, লিড 1, দেন হচ্ছে এভিএল, পি, কিউআরএস, ওকে, তাই না? তারপর আমরা কোথায় তাকাবো? V1। V1 এ দেখেন এখানে কিউ নাই, আর আর এর পরে নেগেটিভ, দ্যাট ইজ এস। এটা তো নরমাল, তাই না? V1 থেকে V6 পর্যন্ত আপনি যত সামনে আগাবেন আর আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনারা খেয়াল করে দেখেন, V1 থেকে V2 তে আর বড়, তার থেকে V3 তে আর বড়, তার থেকে V4 এ বড়, তার থেকে V5 আর। এখন কিউআরএস কমপ্লেক্স টি নরমাল, কিউআরএস কমপ্লেক্স টি নরমাল, V5, V6 নরমাল। আপনি এবার, তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা যাব 2-3 এভিএফ, তাই না? 2 তে যদি আমরা তাকাই, এখানে পি ওয়েভ দেখা যাচ্ছে সুন্দর, একটা কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউ দেখা যাচ্ছে এবং টি ইনভার্সন দেখা যাচ্ছে না এখানে? টিটা ইনভার্টেড, টি তো এরকম থাকার কথা না, টি ইনভার্টেড। কথা তো শুনতে পাওয়ার কথা, পিয়াস সুজন, কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছি। তো 3 তে আমরা কি দেখতে পাচ্ছি? 3 তে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা প্যাথোলজিক্যাল কিউ আছে এখানে, আর টিটা কি ইনভার্টেড, তাই না? এভিএফ, এভিএফ কি আছে দেখেন, এখানে প্যাথোলজিক্যাল কিউ আছে, তারপর টিটা ইনভার্টেড। ওকে, তাহলে 2-3 এভিএফ, এই তিনখানে তিনটাতেই আমার কি আছে এখানে দেখেন, টি ইনভার্সন আছে, আর প্যাথোলজিক্যাল কিউ আছে। প্যাথোলজিক্যাল কিউ কি রিপ্রেজেন্ট করে? প্যাথোলজিক্যাল কিউ
একিউট এমআই নাকি ওল্ড এমআই? ডেফিনেটলি প্যাথোলজিক্যাল কি হচ্ছে ওল্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে কোন সার্ফেস এটা? 2-3 AVF। সো ওল্ড এমআই ইনফেরিয়র, দিস ইজ দ্য ডায়াগনোসিস। নেক্সট আরেকটা ইসিজি আপনাদেরকে দেখাই। এই ইসিজিটা আপনারা দেখেন, একটু টাফ মনে হচ্ছে দেখতে, তাই না? আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে দেখে যাওয়া শুরু থেকে, একেবারে শুরু থেকে। একদম প্রথমে আমরা কোনটা দেখবো? লিড ওয়ান। লিড ওয়ানে দেখেন এখানে পি কিউআরএস টি খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। এরপর এভিএল এর দিকে তাকান, এভিএল এর দিকে এখানে হচ্ছে পি কিউআরএস টি চমৎকার দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। ভি ওয়ানে যদি আমরা দেখাই, ভি ওয়ানে একটা বাইফেজিক পি কিউআরএস কমপ্লেক্স আছে, টি আছে, কোনো সমস্যা নাই, কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, এসটি এলিভেশন ভি2 তেও নাই, ভি3 তেও নাই, ভি4 ভি5 ভি6 দেখেন, ভি4 ভি5 ভি6 সবগুলো। ভি5 এর দিকে যদি আমরা দেখাই, এখানে একটা পি আছে, একটা কিউআরএস কমপ্লেক্স আছে, একটা টি আছে, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে এবার আমরা তাকাবো কোথায়? এইবার আমরা তাকাবো দেখেন লিড 2-3 এভিএফ এর দিকে তাকাই, তাই না? এখন লিড 2-3 এভিএফ এর দিকে যদি আপনারা তাকান, লিড 2 এর দিকে তাকান, এখানে খুব সুন্দর একটা কি দেখা যাচ্ছে? পি দেখা যাচ্ছে। পি এর পরে একটা ইনিশিয়াল যে নেগেটিভ, এই নেগেটিভটা কি হওয়ার কথা? ইনিশিয়াল নেগেটিভ। আগেই বলেছি, বারবার বলেছি, ইনিশিয়াল নেগেটিভ মিন্স কিউ। ছোট্ট একটা কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউর পরে যেই পজিটিভ সেটা হচ্ছে আর। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এখানে আমরা একটা কি দেখলাম? একটা প্যাথোলজিক্যাল ছোট্ট একটা কিউ দেখলাম, তাই না? লিড 2 এর পরে আমরা কোনটা দেখবো? লিড 2 এর পরে আমরা লিড 3 দেখবো। লিড 3 তে কি দেখা যাচ্ছে? একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, চমৎকার, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা কিউর উপরে একটা পজিটিভ আর। তারপর যদি আমরা টি এর দিকে তাকাই, টিটা কিরকম বলেন তো? লিড 3 এর টিটা ইনভার্টেড। ভেরি গুড। 2-3 আমরা তাকাবো কোথায় দেন? এভিএফ। এভিএফ এ দেখেন পি দেখলাম আমরা, তারপর একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, একটা টি ইনভার্সন দেখা যাচ্ছে। তাহলে 2-3 এভিএফ তিনটাতেই আমরা একই রকম কি দেখলাম? দেখেন, প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন। সো প্যাথোলজিক্যাল কিউ মানে কি? এটা কি একিউট এমআই? না। প্যাথোলজিক্যাল কিউ মানে কি? ডেফিনেটলি দিস ইজ ওল্ড এমআই। এখন এই ওল্ড এমআইটা আমরা কোন 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 সারফেসে দেখেন? 2-3 এভিএফ। 2-3 এভিএফ মানে কোন সারফেস? ইনফিরিয়র সারফেস। সো ডায়াগনোসিস ইজ ক্লিয়ার, ওল্ড এমআই ইনফিরিয়র। সাজিদ হাসান, আপনাকে অভিনন্দন, ওল্ড ইনফিরিয়র এমআই, ভেরি গুড। আমরা তাহলে নেক্সট আরেকটা ইসিজি দেখি, তাই না? ইসিজি কি কঠিন? মোটেও কঠিন না। দেখেন কত সহজে আপনারা ডায়াগনোসিস করে ফেললেন। ST elevated MI extensive anterior, ST elevated MI anterior, ST elevated MI inferior, old MI anterior, old MI inferior। সুতরাং এমআই ডায়াগনোসিস করতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আজকে গিয়ে গুগলে সার্চ দিবেন, এগুলো লিখে লিখে সার্চ দিবেন, ইসিজি লিখে দেখবেন হাজার হাজার ইসিজি আপনারা প্র্যাকটিস করবেন। এবার এই ইসিজিটার দিকে আপনারা তাকান। আমরা প্রথমে কোন লিডের দিকে তাকাবো? এট ফার্স্ট আমরা তাকাবো হচ্ছে লিড ওয়ান এর দিকে, তাই না? লিড ওয়ান এর দিকে যদি আমরা তাকাই, তাহলে লিড ওয়ানে কি আছে? এখানে পি ওয়েব দেখতে পাচ্ছি, কিউআরএস টি, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই, তাই না? এভিএল এর দিকে যদি আপনারা তাকান, একটা ছোট্ট কিউ দেখা যাচ্ছে, টিটা একটু ইনভার্টার দেখা যাচ্ছে এভিএল, তাই না? ভি ওয়ান এর দিকে আপনারা তাকান, ভি ওয়ানে বাইফেজিক পি, ভি ওয়ানে বাইফেজিক পি একেবারেই নর্মাল। বারবার বলছি আমি একই কথা। এখানে কিউ কি? প্যাথোলজিক্যাল কিউ না একটা বিশাল বড় নেগেটিভ ডিফ্লেকশন। শুরুতেই নেগেটিভ থাকলে সেটা কিউ, শুরুতে পজিটিভ থাকলে সেটা আর, আর এর পরে নেগেটিভ থাকলে সেটা হচ্ছে এস। সুতরাং শুরুতে যে নেগেটিভ, ভি ওয়ান একটা প্যাথোলজিক্যাল কিউ, ভি2 তে একটা বিশাল বড় প্যাথোলজিক্যাল কিউ, তাই না? ভি3 তে প্যাথোলজিক্যাল কিউ আছে না এখানে, ভি4 এ প্যাথোলজিক্যাল কিউ, ভি5 এ প্যাথোলজিক্যাল কিউ, ভি6 এ প্যাথোলজিক্যাল কিউ। দেখেন এখানে পুরা ওয়ান এভিএল, হ্যাঁ প্যাথোলজিক্যাল কিউ, ভি1 থেকে ভি6 সব জায়গাতেই প্যাথোলজিক্যাল কিউ। তারপর আপনি দেখেন ভি4 ভি5 ভি6 সবগুলোতে টি ইনভার্টেড, তাই না? ইনভার্টেড টি। এবার আমরা দেখাই 2-3 এভিএফ এর দিকে। 2-3 এভিএফ এর দিকে যদি আপনি তাকান, টুতে দেখেন পি
সুন্দর। কিউআরএস কমপ্লেক্সে কোনো প্রবলেম আছে? নাই। 3 তে দেখেন কি সুন্দর কিউআরএস, কি সুন্দর। 2, 3 এবিএফ নরমাল, মানে ইন্টেরিয়র সারফেসটা তার নরমাল। তাহলে তার সমস্যাটা কোথায়? ইন্টেরিয়র সারফেসে। আমরা কোথায় পেলাম? V1 থেকে V6 পর্যন্ত। তাহলে কি সমস্যা পাইলাম? প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল কিউ কি একিউট এমআই? অবশ্যই না। প্যাথোলজিক্যাল কি হচ্ছে? ইন্টেরিয়র এমআই। তাহলে V1 থেকে V6 এটা কোন সারফেস রিপ্রেজেন্ট করে? ইন্টেরিয়র সারফেস। সুতরাং ডায়াগনোসিস হচ্ছে একিউট এমআই ইন্টেরিয়র। আমরা নেক্সট আরেকটা এসিজি দেখাই আপনাকে। ওকে, হ্যাঁ, নেক্সট আরেকটা ইসিজি আমি দেখাচ্ছি। এই ইসিজিটা যদি আপনি দেখেন, লিড ওয়ান এর দিকে তাকান। লিড ওয়ান, এখানে পি ওয়েভ কিউআরএস খুব সুন্দর দেখা যাচ্ছে। এভিএল, এভিএল এ পি কিউআরএস কি দেখা যাচ্ছে, তেমন সিগনিফিকেন্ট কিছু না, তাই না? ভি ওয়ানে যদি আপনি তাকান, পি কিউআরএস কি এখানে দেখা যাচ্ছে না। আপনি যদি ভি টু এর দিকে তাকান, ভি টু এ খুব ভালো করে খেয়াল করবেন। এখানে দেখেন এসটি সেগমেন্ট, যেটা এসটি সেগমেন্ট একদম শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? যে এসটি সেগমেন্ট কিউআরএস এর পরে টি শুরু হওয়ার আগ পর্যন্ত এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টে কিন্তু এখানে ভি টু বেসলাইন থেকে নিচে, খুব ভালো করে খেয়াল। ভি টু তে এসটি ডিপ্রেশন, ভি থ্রি তো সেম এসটি ডিপ্রেশন, তাই না? ভি ফোর এ এখানে পি ওয়েভ আছে সুন্দর, কিউআরএস কমপ্লেক্স, বাট এসটি সেগমেন্ট দেখান, তাহলে সেখানে দেখেন টু তে পি ওয়েভটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। থ্রি তে কিউআরএস কমপ্লেক্স সুন্দর, বাট এসটি কিন্তু ডিপ্রেসড। 2, 3 এবিএফ তিনটাতেই এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তাহলে আমরা অনেকগুলা জায়গায় এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন পেলাম। এখানে কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, এসটি এলিভেশনও নাই, কিন্তু আছে কি এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তাহলে এই এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা কি কোনো কিছু রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, অবশ্যই রিপ্রেজেন্ট। এই এসটি সেগমেন্ট ডিপ্রেশনে কিন্তু ইসকিমিয়া রিপ্রেজেন্ট করে। ইনফেকশন হয়েছে কি হয় নাই সেটা বলা যাবে না, হইলে হইতে পারে। এটা নন এসটি এলিভেটেড এমআই হতে পারে। আপনারা জানেন যে একিউট করোনারি সিনড্রোম, এটাকে আমরা টোটাল ব্রডলি তিনটা ভাগে ভাগ করি। এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, আনস্টেবল এনজিন। এসটি এলিভেটেড এমআই মানে কি? এসটি এলিভেশন থাকবে। এসটি এলিভেশন যদি না থাকে তাহলে এটা আইদার আনস্টেবল এনজাইম অথবা নন এসটি। যদি এনজাইম এলিভেটেড থাকে তাহলে নন এসটি এমআই, যদি এনজাইম এলিভেটেড না থাকে তাহলে সেটা আনস্টেবল এনজাইম। এখন আনস্টেবল এনজাইম এবং নন এসটি এমআই এই দুইটা জায়গায় তো ইসিজিতে এসটি এলিভেশন থাকে না, তাই না? এসটি এলিভেশন থাকলে তো আমরা এসটি এলিভেটেড এমআই বলতাম। এইগুলোতে ইসিজিতে কি কি চেঞ্জ থাকে? নর্মাল থাকতে পারে, শুধুমাত্র টি ইনভার্সন থাকতে পারে, অথবা শুধুমাত্র এসটি ডিপ্রেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই যে দেখেন এই ইসিজিটা, কোনো পেশেন্ট যদি আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং এই ধরনের একটা ইসিজি নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করবো এটা আনস্টেবল এনজাইম হতে পারে অথবা নন এসটিএমআই হতে পারে। সুতরাং আমাকে তাকে নেক্সট কাজ হচ্ছে একটা, তাকে কার্ডিয়াক এনজাইমস করতে হবে, সিকেএমবি এবং ট্রপোনিনাই, প্রেফারেবলি ট্রপোনিনাই। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, এইটা একটু অন্য প্যাটার্নের একটা ইসিজি, আগের গুলার চেয়ে ডিফারেন্ট। আগের ইসিজি গুলোতে আমরা কি দেখলাম? তাহলে এসটি এলিভেটেড, প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন, মানে দিস ইজ অল অ্যাবাউট ইসকিমিয়া এন্ড ইনফার্কশন। এইটা একটু ডিফারেন্ট। এই ইসিজিটার দিকে যদি আপনারা দেখেন, আপনারা কি বুঝতে পারছেন আমার সাথে? অ্যাকচুয়ালি রেসপন্স ছাড়া ক্লাস কন্টিনিউ করা খুবই মুশকিল, তাই না? মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ বুঝতে পারছেন কিনা, ফার্দার কোনো ক্লারিফিকেশনের কোনো প্রয়োজন আছে কিনা, রিপিট করার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, দেখেন আপনি তাকাবেন, প্রথম কোথায় তাকাবো আমরা বলছি? লিড ওয়ান। তারপর কোথায় তাকাবো আমরা? এভিএল। তারপর কোথায় থাকবো? V1 থেকে V6। ওকে, আচ্ছা, এই ইসিজিটা যেমন আপনি যদি এক্সপার্ট হন আপনি দেখেই বুঝে যাবেন। হ্যাঁ, দেখে কি বুঝবেন? দেখেন
আপনার কিউআরএস কমপ্লেক্স যদি কখনো একটা কমপ্লেক্স আপনি V2 V3 V4 এগুলোর দিকে তাকান, এখানে একটা আরেকটার সাথে লেগে গেছে, তাই না? অনেক লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা যদি হয় তাহলে আমরা এটা দেখেই বুঝি যে এটা মোস্ট প্রবাবলি দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওকে, আচ্ছা, এখন আপনি কিভাবে দেখবেন? ওয়ান এর দিকে তাকান, এভিএল এর দিকে যদি তাকান, কিছুটা এখানে এসটি চেঞ্জ আছে কিছুটা, তাই না? এসটি ডিপ্রেশনের মতো মনে হচ্ছে। V1 এর দিকে যদি আমরা তাকাই, এখানে পি এর পরে কিউ নাই, আর আর এর পরে অনেক লম্বা একটা এস, তাই না? আর এর পরে নেগেটিভ ডিফ্লেকশন এস না, লম্বা একটা এস। V2 এর দিকে যদি আমরা তাকাই, V2 তে অনেক লম্বা একটা এস, তাই না? V3 দেখেন অনেক লম্বা একটা আর আছে, তাই না? ওকে, তাহলে এখন ওভারঅল সব মিলে আমি কি দেখলাম? আমি যদি এখানে V1 বা V2 এর এস এর সাথে V5 অথবা V6 এর আর মিলাই, দুইটা যদি যোগ করি, ডেফিনেটলি এটা অনেক বেশি হবে, তাই না? অনেক বেশি হবে না? V2 এর এখানে দেখেন এস হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা লার্জ স্কয়ার, প্রায় 40টা স্মল স্কয়ার। তো দুইটা মিলে যদি 35-এর বেশি হয়, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো একটাও যদি 25-এর বেশি হয়, তাহলে তো সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, আপনি একটা শুধু গ্রসলি মনে রাখেন যে V1 বা V2 এর এস এবং V5 V6 এর আর দুইটা মিলে যদি 30 এর বেশি হয়, তাহলে এটা ইন্ডিকেট করে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং এটার সাথে যদি আমরা ইসিজিতে পাই টি ইনভার্সন অথবা এসটি ডিপ্রেশন, সেটা ইন্ডিকেট করে কি স্ট্রেন প্যাটার্ন। সো ডায়াগনোসিস ইজ কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। ভেরি গুড, পিয়াস সুজন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আপনি গ্রসলি কিভাবে ধারণা করবেন? যখন দেখবেন যে একটার সাথে আরেকটা কমপ্লেক্স ঢুকে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আপনারা এই ইসিজিটার দিকে তাকান, আরেকটা ইসিজি দিচ্ছি আপনাদের। লাস্ট ইসিজি, হ্যাঁ দেখেন। হ্যাঁ, এটার মধ্যে আপনারা লিড ওয়ান এর দিকে তাকান, দেন হচ্ছে এভিএল এর দিকে তাকান, লিড ওয়ান এভিএল, তারপর যে আপনারা V1 থেকে V6 তাকান, এটার মধ্যে মনে হচ্ছে না যে একটা কমপ্লেক্স আর একটা কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, আপনারা দেখেন V1 এ অনেক ডিপ এস, তাই না? আবার V5 V6 অনেক লম্বা লম্বা, এই দুইটা যদি যোগ করি, ডেফিনেটলি এটা 35 এর বেশি হবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা বললাম যে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এইটার সাথে আমরা যদি দেখেন V5 V6 এগুলোর দিকে তাকাই, টি ইনভার্সন দেখা যাচ্ছে না? তার মানে এটা বোঝা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। তার মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে আন্ডারলাইং কজকে এরকম যদি আমরা একটা ইসিজি পাই, তাহলে তার কি চিন্তা করবো? দুইটা জিনিস চিন্তা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে কি, তার লেফট ভেন্ট্রিকুলার ওয়ালের মাসেল মাস অনেক বেশি। অনেক বেশি মানে হচ্ছে অনেক প্রেসারের এগেনস্টে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে দুইটা ব্যাপার হতে পারে, একটা হতে পারে তার অ্যাওর্টিক স্টেনোসিস, ফার্স্টলি আমরা সবার আগে যেটা চিন্তা করবো এটা হতে পারে তার সিস্টেমিক হাইপারটেনশন। অনেক বেশি প্রেসারের এগেনস্টে লেফট ভেন্ট্রিকলকে কাজ করতে হচ্ছে, এবং এটাতে তার মাসেল মাস বেড়ে গেছে। মাসেল মাস বেড়ে যাওয়ার কারণে তার রিলেটিভ ইস্কিমিয়া হচ্ছে, তার মানে যে পরিমাণ তার অক্সিজেন সাপ্লাই দরকার সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই সে পাচ্ছে না। এটাকে বলি আমরা স্ট্রেইন প্যাটার্ন। সুতরাং এই ধরনের ইসিজি যদি আপনারা পান, নেক্সট কাজ হচ্ছে তার ব্লাড প্রেশার দেওয়া এবং তাকে একটা ইকো করতে দেওয়া যে তার কোনো অ্যাওর্টিক স্টেনোসিস বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিছু এরকম আছে কিনা। সুতরাং আমরা দেখলাম যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। সুতরাং আজকের স্থিতিতে আমরা মোটামুটি ইসকেমিয়া, ইনফাকশন এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন এই ইসিজি প্যাটার্ন গুলো নিয়ে ডিসকাশন করার চেষ্টা করছি। হোপফুলি দ্যাট ওয়াজ হেল্পফুল ফর ইউ। যদি কোনো কারেকশন থাকে, কোনো সাজেশন থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে সেশনে আপনারা আমি এখানে ক্লোজ করে দিতে চাই। হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং ক্লাসে অ্যাটেন্ড করার। আসসালামু আলাইকুম।